স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এক ধমকে দিল্লির সব অহংকার এবার মাটিতে মিশে গেল। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ভারতের সব চালবাজি মাঠে মারা গেছে। এতদিন ভারতকে শান্ত ভাষায় বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চ থেকে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া হুঙ্কারেই রীতিমতো কাঁপছে সাউথ ব্লক। দিল্লির মাটিতে বসে শেখ হাসিনাকে নিয়ে নতুন খেলা শুরু করার চেষ্টা করছিল ভারত, আর ঠিক তখনই চরম আঘাত হানল বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর কি নিয়ে কথা হলো? এখানে বলে রাখা ভালো, দীনেশ ত্রিবেদী হচ্ছে প্রথম ভারতীয় কমিশনার যিনি রাজনীতিবিদ, যিনি কোনো আমলা না। একজন রাজনীতিবিদকে একজন বিজেপি নেতাকে পাঠিয়েছে বাংলাদেশ। এতে বোঝা যায় বাংলাদেশের গুরুত্ব কতখানি ভারত দিচ্ছে। জানি না ঠিক ভারতের উপলব্ধি হলো কিনা, তবে রণধীর জয়সওয়াল গতকালকে যেই বক্তব্য দিয়েছেন তাতে সুরটা অনেকটা নমনীয়। বাসা খালি, ফ্ল্যাট খালি পড়ে আছে, সেই ফ্ল্যাটেও গত মাসের থেকে এই মাসে কয়েক হাজার টাকা বিল বেশি আসছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলতেছে আমার বিলের সাথে কোনো সামঞ্জস্য নাই। প্র্যাকটিক্যালি সম্ভব। আবার ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেখেন, মানে বস্তিগুলোতে দেখেন কোনো বৈধ বিদ্যুতের লাইন নাই, কিন্তু সব জায়গাতে গ্যাস বিদ্যুৎ সব চলছে। তাহলে আপনি কাকে দিয়ে কাকে? আপনি তো ডাবল চুরি করছেন। জনগণের কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন যিনি বৈধভাবে লাইন নিয়ে বিদ্যুতের মিটার দিয়ে বিদ্যুৎ পরিশোধ করছে, আবার অবৈধ লাইন দিয়ে আপনি আবার সেকেন্ডারি প্রফিট করতেছেন আরেকটা জনগোষ্ঠীর কাছ থেকে। সে যে বেয়াদবিটা করে সেটা কি মিথ্যা কথা বলে? উনি কি কোনো মিথ্যা কথা বলে? আপনারা চাঁদাবাজি করতেছেন না, আপনারা লুটপাট করতেছেন না, ভাগাভাগি নিয়ে মারামারি করতেছেন না, এই সত্য কথাগুলাই তো বলে। আর এই সত্য কথাগুলো হয়তো বেয়াদবের মতো বলে। একটু তো বেয়াদবি করতেই হয়। বেয়াদব ভালো না যারা মারামারি করে পৃথিবী থেকে মানুষ বিদায় করে দেন, তারা ভালো? বেয়াদবি ভালো না ওই যে গরিবের দোকান থেকে, রাস্তাঘাটের ওইসব দোকান থেকে ৩০০-৪০০ টাকা করে যে আপনারা চাঁদাবাজি করতেছেন সেটা ভালো? উত্তর দেন। দিতে পারবেন? দিতে পারবেন না। ঠিক এমনি ভাই একটা দায়িত্ববোধ আছে এই ইয়াং জেনারেশনের, যারা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল। তাদের বিরাট বড় দায়িত্ব, এই দায়িত্ব তাদের পালন করতেই হবে। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি বেয়াদব হয়, হোক বেয়াদব, এরকম বেয়াদবি চাই আমরা। প্রতিবাদ করবো কিন্তু হামলা করবো না। এর মানে এটা নাসিরউদ্দিন পাটোয়ারি ওই ক্ষেত্রে বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো বা তাদেরকে গালি দিতে পারেন, প্রতিবাদ করবো বাট হামলা করবো না। এর মানে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে একটা সমঝোতা। এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, 2001 থেকে 2006 যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং যার কারণে সরকারকে ভয়াবহ ইমেজ সংকটে পড়তে হয়েছে, সেই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এখন ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুতেই আশা করি প্রত্যেকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা একটু মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। হ্যাঁ, দেখে শুনে বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। কেননা ভিডিওর শুরুতে যে এই ছোট্ট ছোট্ট ভিডিওর অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন, সেগুলো দিয়েই আজকের এই ভিডিওটি সাজানো, আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন ভাই, অজানা কিছু কথা। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম টাটকা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বেশ কিছুদিন আগে জয়েন করলেও তার সঙ্গে এতদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো সাক্ষাৎ হয়নি, কিন্তু গতকালকে সাক্ষাৎ হয়ে গেল এবং এই সাক্ষাৎ নিয়ে কিন্তু প্রচুর আগ্রহ ছিল নেটিজেনদের মাঝে। বিশেষ করে ৫ই আগস্ট শেখ হাসিনার যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলন ঘিরে দুই দেশের ভিতরে যখন সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করতেছে, সেই সময়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং সবার নজর ছিল ওই দিকে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর কি নিয়ে কথা হলো? এখানে বলে রাখা ভালো, দীনেশ ত্রিবেদী হচ্ছে প্রথম ভারতীয় কমিশনার যিনি রাজনীতিবিদ, যিনি কোনো আমলা না। একজন রাজনীতিবিদকে একজন বিজেপি নেতাকে পাঠিয়েছে বাংলাদেশ। এতে বোঝা যায় বাংলাদেশের গুরুত্ব কতখানি ভারত দিচ্ছে। এবং আরেকটা বিষয় কথা বলেছি, এটা হচ্ছে যে বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে ডিল করে ভারতের বিদেশ মন্ত্রণালয়, কিন্তু বাংলাদেশের সঙ্গে ডিল করা হয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে। এবং এটা দেখা বলা করেন প্রধানমন্ত্রীর পক্ষে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশ কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ডিল করে না, বাংলাদেশ ডিল করে সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে। তো এই হিসাবে দীনেশ ত্রিবেদী তিনি সরাসরি অ্যাকাউন্টেবল টু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড হিজ সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, এস জয়শঙ্কর না। তো এখন আলাপ হয়েছে এবং আলাপের যেই বডি জেস্চার মানে অঙ্গভঙ্গি আপনারা দেখবেন তারেক রহমান মাঝে বসছে এবং দীনেশ ত্রিবেদী এক পাশে বসছে। সাধারণত আমরা দেখি কি যে যখন কথা হয় তখন সামনে থাকে দুইটা চেয়ার, একটাই তারেক রহমান আরেকটাই দীনেশ ত্রিবেদী, কিন্তু এখানে সামনে একটা চেয়ার তারেক রহমান বসা, এক পাশে দীনেশ ত্রিবেদী সহ ভারতীয়রা বসা, আরেক পাশে খলিলুর রহমান সহ অন্যরা বসা, এবং তারেক রহমান মধ্যমণি, তিনি মাঝে একটা চেয়ারে বসা। তার মানে হচ্ছে যে সম্পর্কটা যে আসলে অতটা গভীর না এবং সম্পর্কটা যে মজবুত না, এটা কিন্তু এই মিটিং এর যে বডি জেস্টার বঙ্গভঙ্গি, এতেই কিন্তু বোঝা যায়।
তারেক রহমান পারতো না যে দীনেশ ত্রিবেদীকে একদম কাছে বসিয়ে কথা বলতে? শেখ হাসিনা যেমন এর আগের প্রণয় কুমার ভার্মার সঙ্গে একদম কথা বলতে একদম মুখের কাছে মুখ নিয়ে পাশাপাশি বসে, এতে বোঝা যায় যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক কতটা অন্তরঙ্গ ছিল। হ্যাঁ, কিন্তু আজকে দীনেশ ত্রিবেদীকে বসিয়ে যেভাবে তারেক রহমান মিটিং করলেন, এতে বোঝা গেল যে ভারতের সঙ্গে সম্পর্ক আসলে আমাদের মধুর নাই। সম্পর্কে এখন অত্যন্ত তিক্ততা বিরাজ করতেছে। অনেকে বলবেন যে ভাই তারেক রহমানের স্টাইল এরকম না। কিছুদিন আগে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন যখন তারেক রহমানের সঙ্গে মিটিং করলেন, তখন কিন্তু তারেক রহমান দুইটা চেয়ার পাশাপাশি, একটা তারেক রহমান আরেকটাতে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন, এই পাশে সাধারণ চেয়ারে মার্কিন প্রতিনিধি, এবার সাধারণ চেয়ারে বাংলাদেশ প্রতিনিধি, কি তারেক রহমান পাশাপাশি বসে তাকে সম্মান দিয়েছেন, যেটা এই ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে ঘটেনি। কাজেই এতে বোঝা যায় যে সম্পর্ক অতটা উন্নয়ন হয়নি। এবং আমি শুনেছি যে তারেক রহমান স্পষ্ট বলেছে যে যেই হাসিনা অনবরত আমাদের বিরুদ্ধে কথা বলে, উস্কানি দেয়, আবার বাংলাদেশ এলে আমাদের চোখের বদলে চোখ, হাতের বদলে হাত আমাদের শেষ করে ফেলবে বলে, এবং যেটা ভারত সরকার সুযোগ করে দেয় আমি মনে করি, এভাবে সম্পর্ক উন্নয়ন হতে পারে না। বাংলাদেশ উইল নেভার বি এ ক্লায়েন্ট স্টেট, বাংলাদেশ কারো করদ রাজ্য না, একদম সরাসরি। তখন দীনেশ ত্রিবেদী বলেছে যে আমরা আসলে বিষয়টা বুঝতে পারিনি, এরকম আর হবে না, কথা দিলাম। এখন কথা রাখলে তো ভালোই, এবং আপনাকে আমরা আমন্ত্রণ জানাই ভারত সফরের জন্য। তারেক রহমান বলেছেন যে আমি ভারতে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যাব না, যদি আমাকে তোমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানাও তাহলে আমি ভেবে দেখবো, কিন্তু বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আমি যাওয়ার জন্য আগ্রহ বোধ করতেছি না। তখন উনি বললেন যে উনি বিষয়টা দেখবেন, উনি ভারত সরকারের উপর মহলে কথা বলে জানাবেন। তারপর খলিল রহমানের সঙ্গে বৈঠক হলো এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক হলো, এবং সেই বৈঠকে তার সবাই বলেছেন যে শেখ হাসিনার মুখ বন্ধ না করলে এবং শেখ হাসিনাকে ফেরত না দিলে, শেখ হাসিনা, তারপরে ওসমান হাদির হত্যাকারী ওই যে ফয়সাল এবং আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কামাল, ওবায়দুল কাদের সহ অন্যান্য সবাইকে ফেরত না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে না। এবং বিশেষ করে শেখ হাসিনা এবং হাদি হত্যাকারীদের ফেরত চেয়েছেন তারেক রহমান নিজে, বলেছেন এই সমস্ত ইস্যুগুলো যদি সলভ না হয় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে না, এবং যদি আপনি আমন্ত্রণ পত্র পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তাহলে ভারতের বিষয়টা বিবেচনা করে দেখবো। এবং এরপর দেরি না করে সরাসরি দীনেশ ত্রিবেদী চলে যান বিমানবন্দরে, সেখানে একটি বিমানে করে তিনি চলে যান ভারতের রাজধানী দিল্লিতে, এবং সেখানে অবশ্যই নরেন্দ্র মোদী এবং অজিত দোভালের সঙ্গে মিটিং করে তিনি বাংলাদেশের উদ্বেগের বিষয় তিনি জানাবেন। এবং খলিল রহমান মনে করতেছেন যে ভারত হয়তো হাসিনাকে আর কথা বলার সুযোগ দিবে না। আমরা অলরেডি কিন্তু শেখ হাসিনার যে 5 তারিখের সংবাদ সম্মেলন, তারপরে কিন্তু শেখ হাসিনার আর কোনো অডিও আমরা এখন পর্যন্ত পাইনি। তার মানে ভারত সরকার শেখ হাসিনাকে ধমক যে দিয়েছে এটা বলাই বাহুল্য। এরপরে দেখলাম আমরা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রধান পরাগ জৈন, তিনি তার 3 জন সফর সঙ্গী নিয়ে ঢাকায় এলেন, এবং ঢাকায় এসে তিনি উঠলেন একটা হোটেলে, এবং হোটেলে ওঠার কিছুক্ষণ পরে তিনি তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করলেন, এবং সেই বৈঠক রুদ্ধদ্বার বৈঠক প্রায় ঘন্টা 2-1 মতো স্থায়ী হয়, এবং সেই বৈঠক শেষ করে তারা বিমানবন্দরে গিয়ে আবার তারা দিল্লি চলে গেলেন। এখন একটা সময় ছিল, হ্যাঁ, যখন এই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোকেরা বাংলাদেশে প্রায় প্রতিদিনই আসতো যেত, এগুলো গোপন রাখা হতো। শেখ হাসিনার আমলে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় সদস্যরা সব সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেত, গতিবিধি লক্ষ্য করতো, ইনভেস্টিগেশন করতো, তারপরে নজর রাখতো, সব করতো। কিন্তু এটা বন্ধ হয়ে যায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে। এমনকি ইউনূস সরকারের আমলে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোকেরা প্রায় সময় কিন্তু আসতো, কিন্তু ইউনূস সরকার একদম পাত্তা দিত না। কিন্তু এখন বিএনপি ক্ষমতা আসার পরে রয়ের লোকেরা আবার আসা শুরু করেছে, তবে কোনো উদ্দেশ্য নিয়ে না, এটা একটা কৌশলগত বিভিন্ন সম্পর্ক এবং নিরাপত্তা বিষয় আলোচনার জন্য কিন্তু আসে। এবং তারেক রহমান ক্ষমতা আসার পর কিন্তু এই ডিজিএফআই এর অনেক সদস্য অনেকবারই ভারতে গিয়েছে, আবার ভারতেরও অনেক এসেছে। কিন্তু আমার মনে হয় যে ভারত সরকার আসলে জানাতে চায় যে আমাদের রয়ের প্রধান বাংলাদেশে গিয়েছে। এই যে আমরা বলতেছি গোপন বৈঠক আমরা তো জানলাম, তাই না? গোপন জানলাম কিভাবে? হয়তো গোপন বলেছিল কিন্তু পরে আর গোপন রাখেনি। এটা আসলে ভারত সরকার ফাঁস করে দিয়েছে যে আমাদের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান তিনি বাংলাদেশে যাচ্ছেন, তাই না? যদি রয়ের প্রধানের সফরটা ভারত গোপন রাখতে চাইতো তাহলে কিন্তু আমাদের জানার কোনো ওয়ে ছিল না। সামহাউ ভারত চেয়েছে যে এই সফরটা ফাঁস হোক, আমরা প্রতিক্রিয়া দেখি। এখন তিনি বৈঠক করলেন, বৈঠক করে চলেও গেলেন। বৈঠকে কি আলোচনা আমরা জানি না, তবে অনুমান করতে পারি নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কারণ রয়ের প্রধান তো আর ইকোনমি নিয়ে আলোচনা করবে না, তাই না? একটা জিনিস খেয়াল রাখবেন, শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর নিরাপত্তা ব্যয় কিন্তু অনেক কমে গিয়েছিল, কারণ শেখ হাসিনা এই ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীদেরকে কিন্তু প্রশ্রয় দেয়নি, বরং এদেরকে গ্রেপ্তার করে ভারতের হাত তুলে দিয়েছে। এবং শেখ হাসিনা এই বিচ্ছিন্নতাবাদীদেরকে কঠোর হস্তে দমন করেছে। এই কারণে ভারত কিন্তু শেখ হাসিনার কাছে ঋণী। এখন এরপর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে
ইউনূস সরকারের আমলে কিন্তু ভারতের নিরাপত্তা ব্যয়টা বেড়ে গিয়েছিল। এখন ভারত চায় যেহেতু তারেক রহমান 5 বছর থাকবে আগামী, কাজেই তারেক রহমান সরকার যাতে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করে এবং গোয়েন্দা তথ্য বিনিময় করে যাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অশান্তি সৃষ্টি করা কোনো বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশে আশ্রয় না পায়, এবং বাংলাদেশে ইসলামপন্থী বিভিন্ন যে গোষ্ঠীগুলো আছে যাদেরকে ভারত হুমকি চোখে দেখে তাদের বিষয়েও আলোচনা হয়েছে বলে আমি মনে করি। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার কোনো আলাপ আলোচনাই করেনি, শুধু বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে এবং বাংলাদেশ বলেছে যে শেখ হাসিনাকে ফেরত চাই। কিন্তু ভারতীয় হাইকমিশনার বা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন তারা একটাবারও বলে নাই যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, এটা কিন্তু বলে নাই। এটা যে আওয়ামী লীগরা বলে তারা প্রপাগান্ডা ছড়ায়। তবে এটাও সত্য যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না। তার দুইটা কারণ কেন দিবে না। এক নম্বর কারণ হচ্ছে যে শেখ হাসিনা আজীবন ভারতের পারপাস সার্ভ করেছে, সুতরাং শেখ হাসিনাকে রক্ষা করা ভারত উচিত বলে মনে করে। 300, 400, 500 কে নিবে? ওই চাঁদার ভাগাভাগি নিয়ে, ওই চাঁদার ভাগাভাগি নিয়ে নিজেরা মারামারি, কে যে কাকে মারতেছে ধুলায় অন্ধকার, কার পায়জামার ফিতা কে টাইনা নিয়ে যাইতেছে, কার পায়জামা কে পড়তেছে কিছুই বোঝা যাচ্ছে না। শুধু এইটুকুই বুঝতে পারতেছি এখন নিজেরাই লাইগা গেছে। ভাই আমাদের যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম সাহেব খুব বড় একটা মূল্যবান কথা বলছিল যে এটা চাঁদাবাজি না, এটা হলো সমঝোতা। হ্যাঁ, সমঝোতা করে খান না, অসুবিধা তো নাই, বাইরে যেন এইসব খবর না আসে, ইমেজ যেন নষ্ট না হয় সেদিকে তো খেয়াল রাখতে হবে। আপনারা সমঝোতা করে চলেন, কোনো অসুবিধা নাই। ভাই ব্রাদার, আমি যখন আউটডোর যেতাম সিনেমার শুটিং করতে, জানিনি তো ভাই, একটা সিনেমার শুটিং এ বহু রকম মানুষ থাকে, মোটামুটি 100 থেকে 150-র মধ্যে একটা ইউনিট হয় ভাই। বড় বাজেটের ছবি হলে 150 লোক থাকে। ওই ইউনিট নিয়ে যখন আপনি আউটডোরে যাবেন, কাজের সময় তো কাজ, কিন্তু কাজের শেষে কে কি করবে সেটা কি আপনি বইলা দিবেন যে তুমি এটা করতে পারবা বা এটা করতে পারবা না? অনেকের ভাই খানা পিনার নেশা থাকে, গোপনে করে। অনেকের আবার তাস খেলার নেশা থাকে, কাজের শেষে রাত্রে এসে ভাই তাস খেলে। অনেকে অনেক রকম কাজই করে। কিন্তু আমার কানে আসতো, রিপোর্ট আসতো আমার কানে, কিন্তু আমি কি বলতাম জানেন? যে তোমরা যা ইচ্ছা তাই করো সমঝোতার মাধ্যমে, আমার কানে যেন না আসে, কেউ যেন কোনো অভিযোগ না করে। কেউ যদি আমার কাছে অভিযোগ নিয়ে আসে তাহলে কিন্তু আমি ইউনিট থেকে বাইর করে দেবো, ঢাকায় পাঠাই দেবো, এরকম একটা কড়া আদেশ জারি করতাম। কারণ ইউনিটের ভিতরে যদি কোনো কিছু ঘটে, যদি কিছু ঘইটা যায়, সেটা দায়িত্ব তো পরিচালকের উপরে। যার জন্য বলতাম ভাই আমার কাছে যেন কোনো অভিযোগ না আসে। ঠিক তেমনি আপনারা সমঝোতা করে চলেন, অভিযোগ যেন না আসে। এখন কিন্তু অভিযোগ হচ্ছে, মাথা মুথা ফাটাইয়া দিছে ভাই, কারো এদিকে কাটছে, কারো এদিকে কাটছে, হাসপাতালে চিকিৎসা নিতেছে। এই দল এসে সাংবাদিকদের সামনে বলতেছে যে ওরা চাঁদাবাজ, যার জন্য ওদেরকে আমরা বাধা দিছি, আর বাধা দেওয়ার কারণেই আমাদের উপরে হামলা করছে। আবার ওই দল কইতাছে ওরাই চাঁদাবাজ, ওদেরকে আমরা চাঁদাবাজি করতে দেই নাই দেখা আমাদের উপরে অতর্কিত হামলা করছে। আবার কেউ বলতেছে আমরা ভাই চা খাইতেছিলাম হোটেলে বসে, তখন এসে হঠাৎ করে আমাদের উপরে আক্রমণ করছে। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেছে, কিন্তু আপনারা কারা? আপনারা একই দলে, নিজেরা আপনারা যা করতেছেন তা কি শোভনীয়? নিশ্চয়ই না। এতে কি তারেক রহমান সাহেবের ইমেজ ভালো হইতাছে? ওনার ইমেজটা তো আপনারা নষ্ট করে দিতেছেন। মাননীয় প্রধানমন্ত্রী কত চেষ্টা করে এই ইমেজটা করছে, আসার পর থেকে দেখেন উনি অনেকগুলা ভালো কাজ করছে নিজের ইমেজ গইরা তোলার জন্য। এই যে ব্যবহার করা টিস্যুটা পর্যন্ত উনি রাস্তায় ফেলে নাই, ওইটা পকেটে করে নিয়ে গেছে বাসায়, এবং নিজেই কিন্তু গাড়ির আয়না মোছে, রাস্তাঘাট দেখতে বাইরে হয় ভাই, রাত্রেবেলা নিজেই বাইরে হয়ে যায় রাস্তাঘাট পরিষ্কার আছে কিনা ঢাকা শহরের। উনি কত কষ্ট করে এই ইমেজটা করছে, আর আপনারা নিজেরা গন্ডগোল কইরা ভাগাভাগি নিয়ে এমন একটা ইমেজ গইরা তুলতেছেন, উনার বড় ক্ষতি হয়ে যাচ্ছে। উনি কতটা গবেষণা কইরা একটা প্ল্যান করে আসছে লন্ডন থেকে, যার জন্য বলছিল আই হ্যাভ এ প্ল্যান, পরে বোধহয় বলছে উই হ্যাভ এ প্ল্যান। ওই প্ল্যানটাকে আপনারা বাস্তবায়িত করতে দিতেছেন না। এই যে প্ল্যানের মধ্যে কি ছিল? ফ্যামিলি কার্ড। ওই ফ্যামিলি কার্ড নিয়ে এখন কি করতেছেন? টিওনের অফিসে যে আপনারা হামলা করতেছেন, কারণ ওই ফ্যামিলি কার্ড কার দায়িত্বে থাকবে, কারা এই ফ্যামিলি কার্ড বন্টন করবে, সেটা নিয়ে এখন মারামারি। টিওনের অফিসে যায় হামলা, পুলিশও সামলাইতে পারতেছে না, কেউ সামলাইতে পারতেছে না। দেখেন এই ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু আরো অনেক কেলেঙ্কারি হবে ভবিষ্যতে। কারণ কি জানেন? এর সাথে টাকা জড়িত। হ্যাঁ, টাকা জড়িত। এমনও মানুষ খুঁজা পাবেন ভবিষ্যতে 4 বছর পর, দেখবেন একজনই নিয়ে গেছে 50টা ফ্যামিলি কার্ড, বিভিন্ন ছদ্মনামে দেখবেন একজনই নিয়ে গেছে 50টা, বিরাট অঙ্কের টাকা মাসে সে নিয়ে গেছে। এর মধ্যে তো শুনছেন ভাই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য পুকুর পাড়ে ডাকে, মধ্যরাতে নিশিরাতে পুকুর পাড়ে ডাকে ফ্যামিলি কার্ডের জন্য। এগুলা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াইতেছে। আপনারা কেন এই বেজ্জতি করতেছেন? মাননীয় প্রধানমন্ত্রীকে কেন এই বেজ্জতিটা করতেছেন? উনি তো ভাই একা না, ওনার সাথে জড়িত ওনার বাবার নাম, ওনার সাথে জড়িত ওনার মায়ের নাম, বিরাট বড় দায়িত্ব নিয়েই তো এই দেশে আসছে, এই গদিতে করছে। ওনাকে কি আপনারা দেশ পরিচালনা করতে দিবেন না? ভাই ব্রাদার, অনেকেই বলে এই যে পাটুয়ারি একটা বেয়াদব, এর মুখের ভাষা কোনো রাজনৈতিক ভাষা না, একে রাজনীতি করতে দেওয়া যাবে না, আমাদের এলাকায় নিষিদ্ধ, অমুক জেলায় নিষিদ্ধ, তমুক জেলায় নিষিদ্ধ। এখন আপনাদের যদি আমি প্রশ্ন করি, সে যে বেয়াদবিটা করে সেটা কি মিথ্যা কথা বলে,
উনি কি কোনো মিথ্যা কথা বলে? আপনারা চাঁদাবাজি করতেছেন না, আপনারা লুটপাট করতেছেন না, ভাগাভাগি নিয়ে মারামারি করতেছেন না, এই সত্য কথাগুলাই তো বলে। আর এই সত্য কথাগুলো হয়তো বেয়াদবের মতো বলে, একটু তো বেয়াদবি করতেই হয়। বেয়াদব ভালো না যারা মারামারি করে পৃথিবী থেকে মানুষ বিদায় করে দেন তারা ভালো? বেয়াদবি ভালো না ওই যে গরিবের দোকান থেকে, রাস্তাঘাটের ওইসব দোকান থেকে 300-400 টাকা করে যে আপনারা চাঁদাবাজি করতেছেন সেটা ভালো? উত্তর দেন। দিতে পারবেন? দিতে পারবেন না। ঠিক এমনি ভাই একটা দায়িত্ববোধ আছে এই ইয়াং জেনারেশনের, যারা এই জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিল, তাদের বিরাট বড় দায়িত্ব। এই দায়িত্ব তাদের পালন করতেই হবে। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি বেয়াদব হয়, হোক বেয়াদব, এরকম বেয়াদবি চাই আমরা। কিন্তু যারা নিরাপত্তার জন্য হুমকি, তাদের চাই না। রাস্তাঘাটে ভাই মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে, পেটের ধান্দা ভাই, পেট তো চালাইতে হবে। এই শহরের চাকরি বাকরি নাই তো, ব্যবসা বাণিজ্য কইরা খায়। ওইখান থেকে ভাই কত টাকা কামায়? সারাদিনে যদি ভাই 800 টাকা কামায়, ওইখান থেকে আপনাকে 400 টাকা দিয়ে দিতে হবে। আর আপনি 400 টাকা নিয়ে কি করবেন? ফুর্তিবাজি করবেন, খাইবেন দাইবেন। এগুলা জানি ভাই, আমার জানা আছে। এই চাঁদাবাজিটা করতো যুবলীগের ছেলেপেলেরা, কিন্তু যুবলীগ তো এখন নাই, ওনারা সইরা গেছে। চাঁদাবাজির জায়গাটা তো রয়ে গেছে, ঠিক বাংলাদেশের সব জায়গায় রয়ে গেছে। এখন কে চাঁদা তুলতেছে ভাই বলেন আপনারা? এটা তো এখন প্রমাণিত সত্য। এই যে বলাকা সিনেমা হলের সামনে যা কিছু ঘটে গেল, এরকম সব জায়গায় ঘটতেছে। কে সামাল দিবে? সামাল দেওয়ার লোক একজনই, সে হলো স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু কিভাবে সামাল দিবে? ওনার নিজের দলের লোক তো। এখন যদি এদের হাতে হ্যান্ডকাপ পরাইতে চান, তাহলে তো ভাই রাজনীতি করতে পারবেন না। কারণ কি জানেন? এই যে আপনি মিটিং ডাকবেন, মিছিল ডাকবেন, এরাই তো লোকজন নিয়ে আসে। এদের কারণেই ভাই ওই সমাবেশটা হয়, যার জন্য এদেরকে দরকার। আবার দরকার কি কারণে? ওই যে হেলমেট পরে ওদিন যে পিটাইলো না যায়, ছাত্র শিবিরকে যে পিটাইলো, ওই কাজও তো লাগবে তাদেরকে, তাই না? কারে দিয়ে পিটাইবেন? পুলিশ দিয়ে পিটাইতে গেলে তো ভাই আবার অন্য কেলেঙ্কারি, পুলিশকে তার ওই জায়গায় নেওয়া যায় না। এবার এর মধ্যে একজন পুলিশ ভাইরাল হয়ে গেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আগে আগে আসতেছে, উনার হাতে জুতা। উনি এই কার জুতায় হাতে নিল আমি জানি না, উনার পায়ে তো জুতা দেখলাম মনে হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর পা খালি কিনা জানি না, ওটুক দেখা যায় না। কিন্তু উনি জুতা নিয়ে আগাইতেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার পিছনে পিছনে। দেখতে বাজে লাগতেছিল ভাই, ভালো লাগতেছিল না। একজন ওসির হাতে জুতা থাকবে কেন? কি কারণ? কার জুতা উনি হাতে নিল? এটা বিরাট বড় প্রশ্ন। এখন এই দেশটা যেভাবে আগাইতেছে, সামনে বিপদ, বড় বড় বিপদ আসবে সামনে বলে রাখলাম। এর মধ্যে ভিপি নূর সাহেব বলতেছে মাত্র বাচ্চা একটা সরকার, 5 মাস বয়স, নবজাতকের কাছে আপনারা গ্যাস চান, কারেন্ট চান, এটা কোনো কথা? আরে ভাই দেশ আমার নান্না মুন্না হয় কেমনে? দেশের বয়স হয়ে গেছে 55 বছর। এখন যে সরকার আসবে, ওই সরকার এসে বলবে আমরা তো নবজাতক, আমরা তো নবজাতক। তাহলে এই দেশ কোনোদিন যুবক হবে না, বুড়াও হবে না, সারা জীবনই নবজাতক থাইকা যাবে। আর নবজাতক শিশুরি নিয়ে আপনারা খেলবেন, আর ওই খেলাটা আমরা দেখবো। যেরকম একটা খেলা দেখার অপেক্ষা আছি ভাই এই সংসদ ভবনের ভিতরে। বিরাট বড় ব্যয়বহুল একটা নাটক মঞ্চস্থ হইতে যাইতেছে। সেটা কি জানেন? প্রেসিডেন্ট খেলা, কে রাষ্ট্রপতি হবে, ওই নাটকটা মঞ্চস্থ হবে এই সংসদ ভবনে। যে সংসদ ভবনে পার মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়, সেই 2 লক্ষ টাকা পার মিনিটে খরচ করে এই নাটক আমাদেরকে দেখতে হবে। কেন নাটক বলতেছি? এই যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতির নির্বাচনটা কেমন করে হবে? যে ভোট দিবে তার নাম টাম লেখা ভোটটা দিতে হবে। সবচেয়ে মজার কথা কি জানেন? সে দলের বাইরে কাউকে ভোট দিতে পারবে না। 2 জন দাঁড়াইছে, একজন তার দলের, তাকেই ভোট দিতে হবে। তাকে ভোট না দিলে সে নিজেই বিপদে পড়বে। কারণ নাম টাম সবকিছু লেখা, কোন আসন তার, প্রত্যেকটা নির্বাচন করে এমপি হয়েছে, সব লেখা দিতে হবে। এখন যদি মনে করেন এই লোকটার পছন্দ কর্নেল অলি সাহেবকে, উনি একটা ভোট দিয়ে দিল, মহা কেলেঙ্কারি হয়ে যাবে, ওই ভোটটা দিতে পারবে না। তাইলে এই নাটকের দরকার কি? এমনি মুখে বইলা দিলেই তো হয়। ইনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি, আমরা মাইনা নেবো না তো করুম না, কারণ আপনারাই তো সংখ্যায় বেশি, আপনারাই তো পাস করবেন, এটাই তো স্বাভাবিক। অনেকে বলার চেষ্টা করতেছে আচ্ছা ওনাদের লোকই যখন পাস করবে কর্নেল অলি সাহেবকে কেন দেওয়া হইলো? ভাই ব্রাদার, যদি না দিত তখন আমরা কি বলতাম? হ্যাঁ এমন একটা বিরোধী দল, একটা ক্যান্ডিডেট নাই, রাষ্ট্রপতি নির্বাচন করার মতো একজন ক্যান্ডিডেট নাই, এটা কেমন দল, এরা কিভাবে ভবিষ্যতে দেশ চালাবে, এই কথাও তো বলতাম, তাই না? তবে জামাত ভাই একটা কঠিন খেলা খেলছে। সেটা কি জানেন? রাষ্ট্রপতি হিসেবে বাইছা নিছে কর্নেল অলি সাহেবকে। অলি সাহেবকে বীর বিক্রম একজন মুক্তিযোদ্ধা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের খুবই কাছের মানুষ, ওনাকেই বাইছা নিছে। ওনার প্রতিদ্বন্দ্বীকে মির্জা ফখরুল সাহেব। মির্জা ফখরুল সাহেবের বাবার পরিচয় কি? ফজলুর রহমান সাহেব যে এই সংসদের দ্বারা রাজাকারের বাচ্চারা কথাটা বলতো, ওই বাচ্চার মধ্যেই তো পড়া যায় ফখরুল সাহেব। যদি উনার পিতার পরিচয় ওইটা হইয়া থাকে যেটা শোনা যাচ্ছে চারিদিকে। এখন ভাই ব্রাদার বলেন কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা? একজন হচ্ছে মুক্তিযোদ্ধা, আরেকজন হলো বাচ্চা। এখন বলেন তো ফজলুল সাহেব কোন দিকে ভোট দিবে? নিশ্চয়ই উনি মুক্তিযোদ্ধার দিকেই তো ভোট দিবে, কিন্তু না, উনি ওই বাচ্চার দিকেই ভোট দিতে বাধ্য। কারণ সিস্টেমটাই এইটা। এই সিস্টেমটা পরিবর্তন করার জন্যই কিন্তু গণভোট দেওয়া হয়েছিল। আর ওই গণভোটের মধ্যে সিস্টেমটা পরিবর্তন করা হয়েছিল। আপনি সংখ্যাগরিষ্ঠ হয়েছেন বলেই আপনি একজন বাইচা নিবেন রাষ্ট্রপতি, ওই সুযোগটা ছিল না। কি ছিল? নিম্ন কক্ষ থেকে যেসব সিদ্ধান্ত নিবে, উচ্চ কক্ষ যায় সেটা পাস হবে। উচ্চ কক্ষে যারা আছে তারা সিদ্ধান্ত নিবে, নিম্ন কক্ষ থেকে প্রস্তাব পাঠাবে, তারা সিদ্ধান্ত নিবে। সিস্টেম তো ওইটাই করার কথা ছিল। এখন যে সিস্টেম করছেন এটা তো পুরো একটা নাটক। হ্যাঁ ভাই, কোটি কোটি টাকা খরচ করে এই মহান সংসদে পবিত্র সংসদের ভিতরেই এই নাটক মঞ্চস্থ হবে, আর সেটাই আমাদেরকে দেখতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে সমঝোতায় যাচ্ছে বিএনপি, সে আলামত স্পষ্ট। একই সাথে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল শিবির সমঝোতা অলরেডি ডান। যদিও ক্যাম্পাস দখলের চিন্তা থেকে বিএনপি ছাত্রদল পিছু হটেনি, অলরেডি ক্যাম্পাস দখল শুরু করে দিয়েছে এবং ঢাকা আলিয়া তাদের একটা টেস্ট কেস অলরেডি দখল করেছে। এখন শিবির এটা কিভাবে ডিল করে, ছাত্র শক্তি তারা কিভাবে প্রতিরোধ করে তুলে,
জাতীয় রাজনীতির গতি প্রকৃতি, এগুলোর উপর নির্ভর করে বিএনপি চূড়ান্তভাবে দখল রাখবে কি রাখবে না, ওয়ান ওয়ে দখলদারিত্ব বজায় রাখবে কি রাখবে না, এটার হিসাব নিকাশ হবে। বাট বিভিন্ন ক্যাম্পাসে দখল করলে তো তারা একসাথে করবে না, কোথাও কোথাও এখন সমঝোতা করেছে, কিন্তু যখন তারা মনে করবে এই সমঝোতা শেষ, তখন আবার এদের উপর হামলা করে দখল করা শুরু করবে। তবে এখানে শিবিরের সক্ষমতা এবং প্রতিরোধ এটার উপর অনেক কিছু নির্ভর করবে। যদি একটু দুর্বলতা দেখে ওরা ক্যাম্পাস দখল করবে, আর দখল করা ব্যাপার না। এই জন্য সামগ্রিকভাবে শুধু শিবির না, জামাত, এনসিপি সবাই যদি ক্লিয়ার বার্তা দিয়ে দিতে পারে সরকারকে যে না 2024 সালে 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে, এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে তারাও যদি বার্তা দিয়ে দিতে পারে ক্যাম্পাস দখল, হল দখল, এটা আমরা কেউ অ্যালাউ করবো না, একদম জিরো টলারেন্স, তাহলে হয়তো সরকার এই পথে হাঁটবে না। বাট এটা বিএনপি জানে যে ক্যাম্পাস দখল করতে না পারলে তাদের ক্ষমতা পাকাপোক্ত হয় না, এরকম হিসাব নিকাশ আছে। তো দর্শক, ক্যাম্পাস দখল এটা তাদের এজেন্ডায় আছে, সুযোগ পেলেই এটা করে ফেলবে। তবে 4 আগস্ট এবং 5 আগস্ট যেসব জায়গায় ঝামেলা হয়েছিল তার অনেক জায়গায় অলরেডি সমঝোতা হয়ে গেছে। তারা প্রিন্সিপাল এবং কোথাও কোথাও ভিসি, প্রক্টর এদের মাধ্যমে ঠিক আছে আমরা পিসফুলি দুই দলেই থাকবো। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে সমঝোতা যাওয়া এটা বিএনপির জন্য জরুরি, কারণ আমরা বলেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে তারেক রহমানই ফাঁদে পড়েছে, কারণ বিএনপি তারেক রহমান এরা যে অগণতান্ত্রিক তার সমালোচনা সহ্য করতে পারে না, এই বিষয়টা প্রতিষ্ঠিত হচ্ছে এবং আন্তর্জাতিক মহলের কাছে একটা বার্তা যাচ্ছে যে বিএনপির সমালোচনা করা যায় না, সমালোচনার জবাব তারা লাঠি দিয়ে দেয়। আর নাসিরউদ্দিন পাটোয়ারির সফলতা ছিল এটা, যে বিএনপির লোকজনকে উত্তক্ত করবে আর তারা লাঠি নিয়ে নামবে। অনেক কুত্তা আছে না যাদেরকে চেতায়, অনেক পাগল আছে যাদেরকে চেতায়, কিন্তু ভালো কুকুরকে আপনি চেতাইতে পারবেন? পারবেন না। ভালো মানুষকে আপনি চেতাইতে পারবেন? পারবেন না। যেমন কিছু লোক থাকে মুরব্বী টাইপের, আধা পাবে, তাদেরকে যদি আপনি বলেন অ্যারো অথবা যদি বলেন কলা, দেখবেন যে সে লাঠি নিয়ে আপনাকে ধাওয়া করছে। কিন্তু একজন সুস্থ সবল মানুষ, ভালো মানুষ, তার পাশে বসে আপনি অ্যারো কলা বলে স্লোগান দিলেও কিছু হবে না। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এই ঘটনাটা দিলাম। আমার পরিচিত একজন লোক ছিল, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, কারণ তার ব্রেইন যেহেতু ঠিক ছিল না, ভালো লোক ছিলেন, এই জন্য আল্লাহ তাকে জান্নাত দিবেন, দোয়া করি তার জন্য। সেই লোকটা বৃদ্ধ বয়সে একা একা হাঁটতো যেত এবং দুষ্ট বাচ্চারা তাকে এভাবে ইরিটেট করতো। অ্যারো বললে তিনি চেতে যেতেন, অথবা কলা বললে তিনি চেতে যেতেন। ইটস মাই চাইল্ডহুড হিস্টোরি। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম বিএনপির লোকজনকে চেতাইতেন, এটা বিএনপির জন্য একটা অবমাননাকার। যে সমালোচনার জবাবে আমরা লাঠি নিয়ে নামি এবং আমরা পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করি, আর এই অবাঞ্ছিত ঘোষণায় পাটোয়ারি কিছু আসে না। পাটোয়ারি হয়তো বছরে একবার বগুড়া যাওয়ার কথা, তো বগুড়া যাওয়া শেষ, তারপরে বগুড়া অবাঞ্ছিত ঘোষণা করেন, তাতে লাভটা কি? আপনি পারলে ঢাকার শহরে অবাঞ্ছিত ঘোষণা করেন, ঢাকায় পাটোয়ারিকে যেখানেই পাওয়া যাবে সেখানেই মার পালে করেন, করলেও আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন? পারবেন। ঢাকা কলেজে তো কোনো কাজ নাই, ঢাকা কলেজে পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করার কোনো তাৎপর্য নেই। দর্শক, এই বিষয়টা টকশোতে বা নানানভাবে আমরা প্রশ্ন করে কেউ কেউ কলাম লিখে এটা একদম এস্টাবলিশ করতে পেরেছে যে এখানে বিএনপি ভুল মানহাজে আছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য যদি আপত্তিকর হয়, আপনি বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ করবেন, তাতে যদি কোনো কাজ না হয় আপনি মামলা করবেন, কিন্তু আপনি মারবেন কেন? আপনি চোখ তুলে নেবেন কেন? আপনি চোখ নষ্ট করে চোখ গলিয়ে দিবেন কেন? এই প্রশ্নটাই বিএনপিকে ধরাশয়ী করা গেছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, কেউ যদি আমাদের গালি দেয় প্রতিবাদ করবো কিন্তু হামলা করবো না, এর মানে এটা নাসিরউদ্দিন পাটোয়ারি ওই ক্ষেত্রে বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো বা তাদেরকে গালি দিতে পারেন, প্রতিবাদ করবো বাট হামলা করবো না। এর মানে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে একটা সমঝোতা। এটি তো পাটোয়ারি চান। পাটোয়ারি নিজেও বলেন, আরে ভাই আমার কথাটা আপনি প্রতিবাদ করেন আপত্তিকর মনে হলে, কিন্তু আপনি হামলা করেন কেন? তো এই জায়গায় বিএনপি পিছু হতে বাধ্য হয়েছে। অবশ্য বাংলাদেশের মন্ত্রীদের কথা তারা তো বলেন একটা, তার নেতাকর্মীদের নির্দেশ দিয়ে দেন আরেকটা, কিন্তু আমরা ধরে নিচ্ছি এবং এটা হতে পারে যে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে লাগতে যে বিএনপি দুর্নাম হয়েছে, এবং পাটোয়ারি এত বড় শক্তি না যে পুরো বিএনপির সেটআপ ব্যবহার করে তার পিছনে লেগে থাকতে হবে। এতে বরং পাটোয়ারি লাভ, এতে জনগণ বিএনপির উপরে ক্ষুব্ধ হয়েছে এবং এই কাজ করতে যে বেশি করে সে আলিফের চোখ হারিয়ে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।